হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচির আরও খবর জানাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখছেন? দেখুন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর তারা আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে আজকে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মার্চ ফর খিলাফত কর্মসূচি তারা পালন করবেন। কিন্তু যেহেতু হিজবুত তাহরীর নিষিদ্ধ একটি সংগঠন, যে কারণে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গতকালই পরিষ্কার করে বলা হয়েছিল যে হিজবুত তাহরীরকে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এবং তাদের যে কোনো ধরনের তৎপরতা কর্মকাণ্ড সেগুলো শাস্তিযোগ্য অপরাধ। এবং আজকে আমরা সকাল থেকে দেখছিলাম যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সবগুলো গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ছিল। দুপুর 1:30টায় জুমার নামাজ শুরু হয় এবং 10 মিনিটের মধ্যে নামাজ শেষ হয়। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা যেটি দেখি যে মসজিদের সামনের সড়ক, অর্থাৎ পল্টন এলাকার যে সড়কটি রয়েছে, পুরোনো পল্টন এলাকার সড়ক, সেই সড়কে অনেক মুসল্লি তারা নামাজে দাঁড়িয়েছিলেন। মূলত সেই মুসল্লিরা হচ্ছেন আপনার হিজবুত তাহরীরের কর্মী ছিলেন। নামাজ শেষ হবার সাথে সাথেই তারা দাঁড়িয়ে যান এবং মিছিল শুরু করেন। আমরা একেবারে বায়তুল মোকাররমের সামনের যে অংশটুকু রয়েছে সেখানে আমরা দেখছিলাম যে হাতে গোনা কয়েকজন পুলিশ তারা এই বিরাট মিছিলের সামনে দাঁড়িয়ে এই হিজবুত তাহরীর কর্মীদেরকে নিবৃত্ত করবার চেষ্টা করছিলেন, মিছিল থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু মিছিলের যে তোড়, সেই তোড়ে পুলিশের প্রথম ধাপের যে বাধা সেটি আসলে ভেঙে যায় এবং পরবর্তীতে দেখি যে আমরা মোটামুটি বিনা বাধায় হিজবুত তাহরীরের কর্মীরা তারা পল্টন মোড় পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পুলিশের সংখ্যা অনেক বেশি ছিল এবং র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সেই জায়গাতেও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড ছিল কিংবা তাদের যে প্রতিরোধ ছিল সেটি ভেঙে এই হিজবুত তাহরীর কর্মীরা তারা বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন হয়ে এই মুহূর্তে কাকরাইল এলাকাতে তারা মিছিল করছে এবং তাদের হাতে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে তাদের দলীয় যে সাংগঠনিক যে পতাকা রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন এবং খিলাফত প্রতিষ্ঠা, যেটির জন্য লম্বা একটা সময় ধরে এই হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা গোপনে তাদের কর্মকাণ্ড চালাচ্ছিলেন, তারা এই প্রথমবারের মতো বলা চলে যে ঢাকার একেবারে প্রধান সড়কে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে টিয়ার শেল খুব সম্ভবত নিক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এই মিছিলটি ঘুরে আমরা দেখছি যে আবারও সেটি পল্টন মোড়ের দিকে যাচ্ছে এবং পল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা সেই জায়গাতে অবস্থান নিয়েছেন। এবং আমরা যে শব্দটুকু শুনতে পাচ্ছি যে পল্টন এলাকাতে টিয়ার শেল, সেখান থেকে টিয়ার শেল ছোড়া হয়েছে, আপনাকে একটু দেখাতে চাই। টিয়ার শেল ছোড়া হয়েছে, অর্থাৎ লম্বা একটা সময় ধরে হিজবুত তাহরীর কর্মীরা একেবারে বিনা বাধায় তারা এই তাদের যে মার্চ ফর খিলাফত সপক্ষে যে কর্মসূচি কিংবা তাদের যে মিছিল সেটি করতে পারলেও যখন কাকরাইল মোড় ঘুরে মিছিলটি আবারও পল্টন এলাকার দিকে যাচ্ছিল, অর্থাৎ বায়তুল মোকাররম মসজিদের দিকে যাচ্ছে, ঠিক তখনই সেই জায়গা থেকে আমরা ধারণা করি, আমি একেবারে মিছিলের শেষ প্রান্তে আছি, সেখান থেকে হয়তো পুলিশ টিয়ার শেল ছুড়েছে এবং একটি টিয়ার শেল আপনি দেখতে পেলেন যে এই জায়গাতে সেটি বিস্ফোরিত অবস্থায় রয়েছে। বিপুল সংখ্যক হিজবুত তাহরীর কর্মীকে আমরা দেখেছি যে এই মিছিলে তারা অংশগ্রহণ করেছে এবং বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন মোড় পার হয়ে এই মুহূর্তে কাকরাইল এলাকা ঘুরে আবারও তারা পল্টন মোড়ের দিকে যাচ্ছে। একটু বলে রাখি যে বাংলাদেশে হিজবুত তাহরীর 2001 সাল থেকে তাদের সাংগঠনিক এবং রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি শুরু করে, কিন্তু পরবর্তী সময় 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং লম্বা একটা সময় ধরে হিজবুত তাহরীর একেবারে গোপনে তাদের কর্মকাণ্ডগুলো চালাচ্ছিল যেহেতু নিষিদ্ধ সংগঠন। তবে 5 আগস্টের যে পট পরিবর্তন, 2024-এর যে রাজনৈতিক পট পরিবর্তনটা হলো, সেই সময়টাতে আমি নিজে আসলে সেই সংবাদগুলো সেই সময় কাভার করবার সুযোগ আমার হয়েছে। সেই সময়ে অনেকেই আমরা দেখেছি যে হিজবুত তাহরীর কর্মী তারাও কিন্তু সে সময় রাস্তায় নেমেছিলেন এবং সেই দাবিও কিন্তু আসলে তারা বিভিন্ন সময় করেছেন যে আওয়ামী লীগ সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে হিজবুত তাহরীর ছিল এবং তাদের একটি বড় ভূমিকা সেই জায়গাতে ছিল। পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে
তখন তারা প্রকাশ্যে রাজনীতিতে আসার এক ধরনের চেষ্টা কিন্তু করতে থাকে। আপনাকে বলে রাখি যে পল্টন মোড়ের কাছাকাছি পৌঁছাতেই আমরা দেখছি যে টিয়ার শেল এবং একই সাথে সাউন্ড গ্রেনেড ছুড়ে এই হিজবুত তাহরির কর্মীদেরকে নিবৃত করবার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার এক ধরনের চেষ্টা কিন্তু সেই জায়গাতে হচ্ছে। মুহুর্মুহু টিয়ার শেল এবং আপনার সাউন্ড গ্রেনেড সেই জায়গাতে ছোড়া হচ্ছে এবং একই সাথে আমরা দেখছি যে হিজবুত তাহরির কর্মীরা তারাও তাদের মতো করে সেই প্রতিরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি আপনার মোকাবেলা করবার এক ধরনের চেষ্টা করছেন। একেবারে মুখোমুখি একটি পরিস্থিতি, সাংঘর্ষিক একটি পরিস্থিতি এই মুহূর্তে পল্টন মোড় এলাকাতে চলছে। আর যেটি আসলে বলছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আমরা যতটুকু জানি যে গেল সেপ্টেম্বরে হিজবুত তাহরির তারা তাদের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক ধরনের আবেদন করে সরকারের কাছে, কিন্তু সেই আবেদনটির আসলে কোন পর্যন্ত আছে সেটি এখন পর্যন্ত আসলে আমাদের জানা নেই। তবে সরকার কিন্তু একেবারে পরিষ্কার তাদের অবস্থান জানিয়েছে যে কোনোভাবেই হিজবুত তাহরির কর্মীদেরকে তারা আজকে কর্মসূচি করতে দেবেন না। কিন্তু এমন একটি পরিস্থিতিও আমরা দেখেছি যে আজকে হিজবুত তাহরির তারা রাস্তায় নেমেছে এবং দুপুর 1:45 থেকে তাদের যে মিছিল শুরু হয়েছিল মার্চ ফর খিলাফত, সেটির পক্ষে এখনও তারা রাস্তায় আছেন। আমরা পল্টন মোড়ে চলে এসেছি মিছিলের সাথে সাথে। আমরা দেখছি যে বাইতুল মোকাররম এলাকা থেকে সেই সাউন্ড গ্রেনেডের শব্দগুলো আসছে। পল্টন মোড় সেখানেও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে টিয়ার শেল ছোড়া হয়েছে। আর আমি যেই জায়গাতে আছি সেখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে আছেন, তবে সেনাবাহিনীর সংখ্যা এই জায়গাতে খুবই কম। মূলত পল্টন এলাকা থেকে, পল্টন মোড় এলাকা যেটি রয়েছে সেই জায়গা থেকে এই মিছিলকারীদের নিবৃত করবার জন্য এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেই জায়গা থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখছি যে তারা চেষ্টা করছেন মিছিলকারী যারা রয়েছেন তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য। তবে হিজবুত তাহরির কর্মীরা এখন পর্যন্ত তাদের জায়গাতে অনড়। তারা পুলিশের এই যে শক্ত অবস্থান তার মধ্যেও আমরা দেখছি যে তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছেন। পুরো পল্টন এলাকাতে এই মুহূর্তে যান চলাচল বন্ধ, মানুষের মধ্যে প্রচন্ড রকম আতঙ্ক। এখানে মুহুর্মুহু টিয়ার শেল এবং একই সাথে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখছি যে একেবারে মিছিলের যে সামনের যে অংশটুকু রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তারা চেষ্টা করছেন যে মিছিলকারী যারা রয়েছেন হিজবুত তাহরির কর্মী তাদেরকে পেছনে সরিয়ে দিতে, কিন্তু এখন পর্যন্ত হিজবুত তাহরির কর্মীরা তারা রাস্তায় আছেন এবং পল্টন মোড় থেকে শুরু করে একেবারে কাকরাইল মোড় যেটি রয়েছে সেই পর্যন্ত বলা চলে যে তাদের অবস্থান। সেনাবাহিনীর সদস্যরা তাদের কিছুটা নিবৃত্ত করতে সক্ষম হয়েছেন এবং তাদের পিছিয়ে দিচ্ছেন। আর পল্টন মোড় যেটি রয়েছে সেখানে পুলিশের বিপুল সংখ্যক সদস্য সেই জায়গাতে অবস্থান করছেন এবং সেখান থেকেই আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখেছি যে সেখান থেকেই টিয়ার শেল এবং রাবার বুলেট সেটি ছোড়া হয়েছে। প্রতি উত্তরে আমরা দেখেছি যে হিজবুত তাহরির কর্মীরা তারাও কিন্তু তাদের মতো করে পুলিশের এই যে টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়া কিংবা আপনার সাউন্ড গ্রেনেড মারা হয়েছে সেটির তারা জবাব দেওয়ার এক ধরনের চেষ্টা করেছেন। আমরা সকাল থেকে আসলে আজকে পরিস্থিতি এরকম উত্তপ্ত হতে পারে সেমনটা আজ করছিলাম, কারণ সকাল থেকে আমরা দেখছিলাম যে অসংখ্য পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের এলাকাতে অবস্থান করছিলেন। প্রতিটি গেটেই তাদের অবস্থান ছিল, শক্ত অবস্থান ছিল এবং পুলিশ একেবারে পরিষ্কার করে গতকাল বলেছিল যে হিজবুত তাহরিরকে কোনো ধরনের কর্মকাণ্ড কর্মসূচি করতে দেওয়া হবে না। এবং গত রাতে আপনি নিশ্চয়ই জানেন যে উত্তরা এলাকা থেকে আজকের এই মার্চ ফর খেলাফত কর্মসূচি বাস্তবায়ন একটি গোপন বৈঠক থেকে হিজবুত তাহরিরের 3 জন কর্মীকে গতকাল আটক করা হয়। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের শক্ত অবস্থান সেই জায়গাতে ছিল, কিন্তু তারপরেও আজকে আমরা দেখলাম যে পরিস্থিতি কিন্তু এই জায়গাতে
কাকরাইল মোড় এবং আপনার নয়াপল্টন এলাকা যেটি রয়েছে সেই জায়গাতে আসলে তাদের এই মুহূর্তের অবস্থান, এবং সেখান থেকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে টিয়ার শেল ছোড়া হচ্ছে, রাবার বুলেট ছোড়া হচ্ছে, তার মধ্যেও তারা সেখানে দাঁড়িয়ে এক ধরনের প্রতিরোধ গড়ে তোলবার এক ধরনের চেষ্টা কিন্তু তারা করছেন। তবে এখন পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে 5 মিনিট আগেও যেরকম শক্ত একটা অবস্থান ছিল হিজবুত তাহরির কর্মীদের, সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে নেই। তারা মূল সড়ক ছেড়ে আশপাশের যে গলি যেগুলো রয়েছে, অলিগলি যেগুলো রয়েছে, সেই সমস্ত গলিগুলোতে তারা অবস্থান নিয়েছে এবং সেখান থেকে আসলে এক ধরনের প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করছেন। এবং পুলিশ একই সাথে আমরা দেখছি যে হিজবুত তাহরির কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন এবং কাউকে সামনে পেলে সেখান থেকে তাকে আটক করা হচ্ছে, অর্থাৎ যারা মিছিলে ছিলেন তাদেরকে। আপনাকে যেটি বলছিলাম যে মূল সড়ক ছেড়ে হিজবুত তাহরির কর্মীরা এরকম বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছেন এবং পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তারা চেষ্টা করে যাচ্ছেন যে পুরো এলাকার যে নিয়ন্ত্রণ সেটি নেবার জন্য এবং এই পল্টন এলাকার পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য। একেবারে ব্যতিক্রমী একটি ঘটনা বলা চলে যে দীর্ঘ একটা সময় ধরে হিজবুত তাহরির তারা রাজপথে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেনি, কিন্তু আজকে এই তাদের মার্চ ফর খেলাফত কর্মসূচিকে কেন্দ্র করে তারা কিন্তু রাজপথে তাদের যে অবস্থান নিষিদ্ধ হবার পরেও তারা রাজপথে তাদের যে শক্তি তার এক ধরনের জানান কিন্তু আজকের এই মিছিলের মাধ্যমে, মার্চ ফর খেলাফতের মাধ্যমে তারা দিয়েছে। আমরা যদি আরেকটু পেছন থেকে আসলে বলি ঘটনা প্রবাহ, যে এই কর্মসূচিটি তারা আগে দিয়েছিল এবং কর্মসূচির বিভিন্ন জায়গায় তারা পোস্টার টানিয়ে তারা জানিয়েছিল যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে জুমার নামাজের পর তারা এই কর্মসূচিটি করবেন। কিন্তু পুলিশ আগে থেকেই পরিষ্কার করে বলেছিল যে হিজবুত তাহরিরকে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না, কারণ এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। 2009 থেকে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে কারণে তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কিন্তু সোশ্যাল মিডিয়া হিজবুত তাহরিরের পক্ষ থেকে বারবার আসলে বলা হচ্ছিল যে তারা যে কোনো মূল্যে তাদের কর্মসূচি পালন করবেন। এবং আজকে আমরা দেখছিলাম যে দুপুরের পরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে, যেহেতু আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা, অনেক সাধারণ মুসল্লিও কিন্তু তারা সেই মসজিদে নামাজ পড়তে এসেছিলেন, কিন্তু হিজবুত তাহরির কর্মী যারা ছিলেন আমাদের এই মুহূর্তে আসলে আমরা চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে সামনে এগোনোর জন্য। আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক ইমন আসলে এই ঘটনা প্রবাহ দুপুর থেকেই তিনি ফলো করছিলেন। আমরা সহকর্মী ইশতিয়াক ইমনের কাছে জানতে চাই যে তিনি যে এলাকাতে আছেন সেখানকার পরিস্থিতি আসলে এই মুহূর্তে কি। ফিট পাচ্ছেন? ধন্যবাদ। সহকর্মী মনির মিল্লা যেমনটি জানাচ্ছিলেন যে পল্টন এলাকাতে আমরা যখন নামাজ শেষ হয়, অর্থাৎ জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরিরের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা প্রথমে বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। সেখানে আমরা দেখেছি 3 ধাপে পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। প্রথমে পুলিশ এবং ডিবির সমন্বয় এবং র্যাবের সমন্বয়ে প্রথম যে ব্যারিকেডটি ছিল সেটি তারা প্রথমে ভেঙে ফেলে। এরপর তারা ঠিক পল্টন মোড়ে এসে আরও একটি ব্যারিকেড ছিল, সেখানে সেনাবাহিনী একটি পাশে ছিল, সেই পাশের জায়গা অতিক্রম করে তার একটি বড় মিছিল নিয়ে পল্টন মোড় অতিক্রম করে কাকরাইলের দিকে তারা যাওয়ার চেষ্টা করে এবং বিজয়নগর পানির পাম্পের ঠিক কাছাকাছি আসলে সেখানে যখন এসে তারা স্লোগান দিতে শুরু করে এবং পুরো রাস্তাটি ব্যারিকেড দিয়ে ফেলে। এরপরে আমরা দেখলাম যে পল্টন বাইতুল মোকাররম এলাকা থেকেই ঠিক পুলিশের যারা বিপুল পরিমাণ সদস্য তারা এসে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে ধাওয়া দিলে তারা দৌড়ে কাকরাইল মোড়ের দিকে চলে যান এবং এরপরে পুলিশের অবস্থান তারা আবার পাল্টা ধাওয়া দিলে এরপরে পুলিশ তাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত আছেন, তাদের পরিচয় আসলে নিশ্চিত করা যায়নি,
কারণ মুসল্লিরাও অনেকেই ছিলেন যারা দূরে সরতে গিয়েছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা পড়েছেন। এখনো দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ের ঠিক যে জায়গাটি রয়েছে অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে দিয়ে বিপুল সংখ্যক পুলিশ তারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের যে মিছিলটি রয়েছে সেটিকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা এখনো করে যাচ্ছেন। বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ বলা যায় যে আগস্টের পরে এরকম পরিস্থিতি আমরা ঢাকাতে এরকম বড় আকারে এরকম সাংঘর্ষিক পরিস্থিতি আর দেখিনি পর্যন্ত। যেরকম একেবারে পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণ এসব ঘটনা এখানে ঘটছে এবং পুলিশের যারা সদস্য আছেন তারা সামনে সারিতে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আছেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল টিম আমরা আশেপাশে দেখতে পেয়েছি, তারা কোনো ধরনের এখন পর্যন্ত অ্যাকশনে যায়নি। তবে পুলিশের যখন সাপোর্ট প্রয়োজন হয়েছে তারা সেই সাপোর্টটি পুলিশকে দিচ্ছে, অর্থাৎ যখন ব্যাকফুটে যাওয়ার চেষ্টা করেছিল তখন যখন বড় এসে পুলিশ ব্যাকফুটে যেতে অর্থাৎ পেছনে যেতে বাধ্য হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছে, এসেছে তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করতে অনেকটা সফল হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর এখানে যে সহযোগিতাটা প্রথম কয়েকটি ধাপে পুলিশ সেই মিছিল নিয়ে এসেছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হচ্ছে এবং এরপরে যখন আবার তারা পুনরায় মিছিল নিয়ে একেবারেই পল্টনের দিকে আবার ঘুরে বাইতুল মোকাররমের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন পুলিশ বেশ চড়াও হয়েছে আমরা দেখেছি এবং তাদেরকে একেবারেই এখন আমরা দেখতে পাচ্ছি নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টনের দিকে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এর মধ্যে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এমনকি যেহেতু রোজার মাস, যারা পথচারী আছেন তাদেরকে বারবার আমরা দেখেছি যে পুলিশ সরে যাওয়ার অনুরোধ করেছে এবং পুরো পরিবেশটাই এরকম। যান চলাচল পুরোটি বন্ধ হয়ে গিয়েছে, এই সড়ক দিয়ে খুব বেশি একটি যান চলাচল করছে না। দু একটি রিক্সা পাশের যে সড়কটি রয়েছে ফাঁকা জায়গা সেখান দিয়ে আসলে তারা চলাচল করছে। পুরো এলাকাটি এখন যান চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকজন আহত আমরা দেখেছি আমাদের সামনে দিয়েই, বেশ কয়েকজনের মাথা ফাটা অবস্থায় হয়েছে কেটে গিয়েছে। এরকম আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে আমরা একজন পুলিশ সদস্যকেও দেখেছি যে তিনিও বেশ আহত। এখন আসলে বিচ্ছিন্ন ঘটনা যে বিভিন্ন জায়গাতেই ঘটছে, এরকম যে জায়গাগুলোতে অর্থাৎ মিছিলটা অনেক বড় এবং পুরো বড় এলাকা জুড়েই আসলে যেহেতু সংঘর্ষ চলছে, সেখানে আসলে কতজন আটক বা কতজন আহত হয়েছে পরিসংখ্যানটা হয়তো আমরা পরে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা মিছিলটিকে ঠিক নাইটিঙ্গেল মোড়ে ফিরিয়ে দিয়ে আবার যখন ফেরত আসছে তখন আবার নতুন করে যারা মিছিল রয়েছেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য তারা আবার নতুন করে পুলিশের দিকে আসছেন। অর্থাৎ এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে এবং এই এলাকায় শুক্রবার বেশিরভাগ দোকানপাটই বন্ধ থাকে। তাও শুক্রবার যে দোকানপাটগুলো সামান্য খোলা থাকে সেগুলো বন্ধ হয়ে গেছে। এই ঘটনার সাথে সাথে পুরো এলাকা জুড়েই এখন এক ধরনের আতঙ্কিত অবস্থা, আতঙ্ক রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ পরেই সাউন্ড গ্রেনেড ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যে আতঙ্ক ছড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে, এক থেকে দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা সেই নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। পুলিশের কেউ আসলে কথা বলতে চাইছে না। সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসেছে, তারাও আসলে কেউ কথা বলতে চাইছে না গণমাধ্যমে যে কি হয়েছে কি বিষয়। এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, এমনকি দেখতে পাচ্ছি যে আমরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা বড় পদের একজন কর্মকর্তা তিনি এসেছেন। একই সাথে পুলিশের সদস্যরাও এখানে রয়েছে, পুলিশ বাহিনীর আনসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা সব স্তরের সব বাহিনী আসলে রয়েছে এবং সেই বাহিনীর পরে সেই বাহিনীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। যারা মিছিল নিয়ে এসেছেন মিছিলকে তিন দিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। একটি অংশকে দেওয়া হয়েছে পল্টন নাইটিঙ্গেল মোড়ের দিকে, অন্য একটি অংশ বাইতুল মোকাররম হয়ে সচিবালয় হয়ে দক্ষিণ দিকে চলে গিয়েছে। আর বিচ্ছিন্ন কিছু যারা হয়ে গেছেন তার দুদিকে অর্থাৎ সেগুনবাগিচার দুই ভাগে বিভক্ত হয়ে অর্থাৎ একটি কালভার্ট রোডের দিকে চলে গেছে। অর্থাৎ পুরোপুরি যেটি ছত্রভঙ্গ সেটিকে আসলে তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন যে যদি একসাথে থাকে আসলে তাহলে আবার নতুন করে
এই যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি তৈরি করার চেষ্টা করা হতে পারে। এখানে পুলিশ প্রথমে ব্যারিকেড ভাঙলেও পরে আসলে তারা এক ধরনের মারমুখী অবস্থানে গিয়েছেন এবং সেই অবস্থানে যাওয়ার কারণেই আমরা দেখতে পেলাম যে পরিস্থিতি আসলে তৈরি হতে গিয়েছিল সেটি আসলে পরিস্থিতি আরো খারাপ তৈরি হতে পারত। এরকম একটি জায়গাতে ইশতিয়াক ইমন, আমরা দেখছিলাম যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন। সেই কর্মসূচি কার্যক্রম ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা আছেন মনির মিল্লাত এবং ইশতিয়াক ইমন, আপনারা সাবধানে থাকবেন। নিশ্চয়ই এই বিষয়ে জানতে আমরা আবারও আপনার কাছে ফিরব। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, শেখ হাসিনার পক্ষে দমন-পীড়ন চালালে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনা পাঠাতে পারত না। তিনি বলেন, জাতিসংঘের এই সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে বদল ঘটেছে। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। 5 আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ছাত্র জনতার অভ্যুত্থান বিজয়ী হয়। তখন থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা প্রতিবেদন তৈরি করে বিশ্বকে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধী। সদস্য দেশগুলোকে 5 মার্চ জানিয়েছে জাতিসংঘ। বিবিসির স্টিফেন সাকারের হার্ট টক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক বিশ্ব মানবাধিকার পরিস্থিতি জানাতে বাংলাদেশ প্রসঙ্গ আনেন। জুলাই আগস্ট সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে শেখ হাসিনার আমলে ব্যাপক দমন পীড়নের ঘটনা ঘটছিল। তাদের বড় প্রত্যাশা ছিল আমরা কি বলি এবং আমরা ওই পরিস্থিতির উপর গভীর নজর দেই। প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে আমরা সতর্ক করি, যদি সেনাবাহিনী জড়িত হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশ আর থাকবে না। এরপর আমরা পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করলাম। অনুষ্ঠানে ফলকার তুর্ক বলেন, আমরা যে প্রতিবেদন তৈরি করেছি তাতে ছাত্ররা ও ডক্টর ইউনুস আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যখন দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আমি তথ্যানুসন্ধানী দল বাংলাদেশে পাঠাতে পারি কিনা, সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে ওই পরিস্থিতির উপর গভীর নজর দিতে পারি কিনা, এবং এটা খুবই সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমার কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফলকার তুর্ক জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে গেলে প্রভাব পড়বে বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সুরক্ষায়। নুরনবী সরকার, 71, ঢাকা। দেশে এখনো নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি, তাই এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তাই এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নবগঠিত দলকে আরও সুসংগঠিত করা এবং তহবিল সংগ্রহের দিকেই নজর এনসিপি। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ছাত্র জনতার আন্দোলন এবং সহিংসতার মুখে গত আগস্টে ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ মাসেই বলেছেন, অস্থিরতা চলতে থাকলেও 2025 সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে রয়টার্সে দিয়ে সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত না হয় এবছর নির্বাচন আয়োজন করা কঠিন হবে। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। নির্বাচনের আগে জুলাই বিপ্লবের সনদ নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত জরুরি বলে মনে করেন তিনি। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে।
আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। তাই এই মুহূর্তে নবগঠিত দলকে আরও সুসংগঠিত করা এবং তহবিল সংগ্রহের দিকেই নজর এনসিপির। যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন, সেটাকে নেতৃত্ব দেওয়া, গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার। এটা শুধু দল বা গোষ্ঠী কোনো স্বার্থের জায়গা থেকে না, বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশের জাতীয় রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে নতুন চেহারা দিতে পারে। তবে বিএনপি সহ অন্যান্য দলের দাবি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত। মাহফুজুর রহমান, ৭১। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মনে করে। বিএনপি মনে করে এই সরকারই সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের আয়োজন করবে। রাজশাহীতে একদলীয় কর্মসূচিতে এমন মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারের কাছে কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নয়। যদি নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর না, এই জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর করো, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে ১.৫ যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ভোক্তার অভিযানে উঠে এলো মুরগি ও মুরগির দাম নিয়ে কারসাজির ভয়াবহ চিত্র। ভোক্তা অধিকারের অভিযানে দেখা যায় কয়েকটি দোকানে সোনালী মুরগিকে দেশি এবং কালার বার্ডকে সোনালী মুরগি বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ সময় ৩টি দোকানে ৪৫,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। গায়ের রং সোনালি, দেখতে সোনালী মুরগির মতোই, তবে এটি আসলে ব্রয়লারেরই আরেক জাত। এটাই বাজারে সোনালী মুরগি নামে বিক্রি হচ্ছে বেশি দামে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবারের অভিযানে মুরগির দাম ও জাত নিয়ে এমন কারসাজির চিত্র উঠে আসে। শুধু তাই নয়, সোনালী মুরগিকে দেশি মুরগি বলেও বিক্রির অভিযোগ পাওয়া যায় এ সময়। পাশাপাশি মূল্য তালিকা নিয়েও কারসাজির চিত্র উঠে আসে। কারসাজি এবং নোংরা পরিবেশে মুরগি রাখা ও বিক্রির অভিযোগে 3টি দোকানকে যথাক্রমে 30,000, 10,000 ও 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই নোংরা আবর্জনা জরিমানা রয়েছে, ওই পরিষ্কার পরিচ্ছন্ন নাই, মুরগির ময়লা ছিল এখানে, ওই ময়লার মধ্যে মুরগি রাখা হয়েছে, এই জন্য। আমি এটা কিন্তু সত্যি কথা বলছি, এটা আমরা সোনালী তো একটা শব্দ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই অভিযান চলমান থাকবে। সোনালী মুরগিটাকে দেশি মুরগি বলে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটি আমরা খেয়াল করেছি। আর আরেকটি হচ্ছে যে কালার বার্ড নামে আরেকটি মুরগি, যেটি পা একটু মোটা, সেই মুরগিটাকে সোনালী বলে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের প্রতারণা। আমি একই সাথে কোথা থেকে কিনেছেন তার ক্যাশ মেমো ওনারা রাখছেন না। এদিন মুরগির দোকানের কারসাজি ছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে চাল ও তেলের দোকানেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।
ঈদের কেনাকাটা পুরোদমে শুরু না হলেও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো। ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে শপিং করতে ফ্যাশন আউটলেটগুলোতে আসতে শুরু করেছেন অনেকেই। নতুন নতুন ডিজাইন আর কালারফুল পোশাক ঈদের জন্য বেছে নিচ্ছেন তারা। প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের জন্য ঈদ আয়োজন নিয়ে প্রস্তুত দেশীয় ব্র্যান্ড সারা ফ্যাশন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। আসন্ন ঈদ উপলক্ষে নারী পুরুষ ছোট বড় সবার জন্যই নিত্য নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে সারা ফ্যাশনের মোহাম্মদপুরের আউটলেট। উৎসব এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কালারফুল সব ধরনের পোশাক তৈরি করে থাকে সারা ফ্যাশন। গেল বছরের মতো এবারও নজর করা ডিজাইন আর রঙের প্রতি আলাদা নজর দিয়েছে ফ্যাশন হাউসটি। এখানকার কালেকশনগুলো আমার আসলে খুবই ভালো লাগে, এজন্যই বারবার আসা হয় আমার। সারার এই আউটলেটে নারীদের পছন্দসই শাড়ি পাওয়া যাবে 1200 থেকে 7000 টাকার মধ্যে। 3600 থেকে 20,000 টাকার মধ্যে রয়েছে ব্র্যান্ডেড থ্রি পিস কালেকশন। এছাড়া নারীদের জন্য আরও রয়েছে কুর্তি, টপস সহ এক্সক্লুসিভ সব কালেকশন। শাড়ি থেকে শুরু করে থ্রি পিস বা বেবিদের সব কিছুই ভালো। সারার কালেকশন অলওয়েজ ডিফারেন্ট হয়, সো ওরা রেগুলার বেসিকে চেঞ্জেসগুলো আনে। আর হচ্ছে প্রাইজিংয়ের জিনিসটা হচ্ছে ওরা হচ্ছে রিজনেবলের মধ্যে থাকে। সারাতে মা বাবার সাথে পারফেক্ট একটা ড্রেস কিনতে আসছি। ছেলেদের জন্য হালকা রং থেকে শুরু করে কালারফুল সব ডিজাইনের পাঞ্জাবি এনেছে সারা। সফট কটন, নিলেনের এমব্রয়ডারি করা সহ ভারী কাজের পাঞ্জাবি 1600 থেকে 3600 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সারাতে। এছাড়া শার্ট, প্যান্ট, টি শার্ট, পোলো টি শার্ট, বেল্ট, ওয়ালেট সহ পাওয়া যাচ্ছে নানা আনুষঙ্গিক। আজকে মেনলি আমি আসছিলাম ঈদের জন্য কিছু শপিং করতে, আমার আব্বুর জন্য হচ্ছে পাঞ্জাবি নিতে। স্টুডেন্টদের জন্য সারার কালেকশন খুবই ভালো, রিজনেবল প্রাইজের ভিতরে ওরা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে এগুলো। গত বছরের তুলনায় এই বছর আমাদের এক্সক্লুসিভ কিছু থ্রি পিস আইটেম আসছে, যেগুলো হচ্ছে আপনার ক্রেপ সিল্কের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে। তাছাড়া আমাদের কিছু শাড়ি আইটেম আছে। বড়দের পাশাপাশি ছোটদেরও বাহারি রং আর ডিজাইনের পাঞ্জাবি সহ নানান ধরনের পোশাকগুলো জায়গা করে নিয়েছে এবারে সারার ঈদ আয়োজনে। এছাড়াও পরিবারের সবার জন্য ম্যাচিং করে ফ্যামিলি সেট সারার সব আউটলেট থেকে কিনতে পারবেন ক্রেতারা। আমাদের সারা লাইফস্টাইলে এবার ঈদ উপলক্ষে পাঞ্জাবি, শার্ট, হাফ স্লিভ, ফুল স্লিভ, ফর্মাল, ক্যাজুয়াল এবং হচ্ছে ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট এবং লেদারের মধ্যে আছে বেল্ট, ওয়ালেট, সব ধরনের কালেকশন আছে। পাঞ্জাবির মধ্যে আমাদের সিনথেটিক এবং হচ্ছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে ম্যাক্সিমাম পাঞ্জাবিগুলো, এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে, কারচুপি এবং জারদুজির যে এক্সক্লুসিভ কাজগুলো সেগুলোও পাবেন। সাশ্রয়ী মূল্যে সারার নিত্য নতুন ডিজাইনের পোশাক কালেকশনে ভীষণ খুশি ক্রেতারাও। তাদের প্রত্যাশা সামনে আরও বেশি আরামদায়ক এবং নতুন সব ডিজাইনের পোশাক তৈরি করবে ফ্যাশন হাউসটি। হুমায়রা সিদ্দিকা, 71, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ম্যাচ চলাকালীন এনার্জি ড্রিঙ্কস পান করে বিপাকে ভারতীয় পেসার মোহাম্মদ সামি। রোজার মাসে কেন তিনি পানি পান করলেন তা নিয়ে ভারতে চলছে পক্ষে বিপক্ষে ব্যাপক সমালোচনা। অবশ্য ফাইনালের আগে সামির পাশে দাঁড়িয়েছে তার শৈশবের কোচ থেকে শুরু করে পরিবার এবং উত্তরপ্রদেশের রাজনীতিবিদরা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। এই একটা ছবি, আর এই ছবিতেই স্বামী এখন আসামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মোহাম্মদ শামির এনার্জি ড্রিঙ্কস পান করার ঘটনায় এখন তোলপাড় চলছে ভারতে। ফাইনাল নিয়ে আর কি আলোচনা, সবার হট টপিক রোজার মাসে স্বামীর পানীয় পান করা। এই ঘটনায় রীতিমতো মোহাম্মদ শামিকে ক্রিমিনাল আখ্যা দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি। ভারতীয় গণমাধ্যম ANI নিউজকে দেয়া সাক্ষাৎকারে মৌলানা জানান, রোজা না রেখে স্বামী অপরাধ করেছে। যদি একজন সুস্থ মানুষ রোজা পালন না করে তবে সে অপরাধী। যেহেতু স্বামী খেলছে তার মানে সে সুস্থ। এমন অবস্থায় রোজা পালন না করে সাধারণ মানুষকে সে ভুল বার্তা দিয়েছে। আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। অবশ্য ভারতীয় পেসারদের বিরুদ্ধে মৌলানা শাহাবুদ্দিনের মন্তব্যকে সস্তা পাবলিসিটি বলে সমালোচনা করেছেন শিয়া সম্প্রদায়ের মৌলানা ইয়াসুফ আব্বাস। তার কথা, যেখানে জোর জবরদস্তি সেখানে ধর্ম নেই, আর যেখানে ধর্ম সেখানে জোর জবরদস্তি নেই। প্রত্যেক মুসলমান জানে তার রোজা রাখতে হবে, যদি কেউ না রাখে তবে সেটা তার ব্যর্থতা। রোজা ও রমজানকে নিয়ে বিতর্ক তৈরি করা অন্যায়।
এদিকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাওলানা খালিদ রাশিদ ফারানজি মাহলি। তার মন্তব্য, কোরআনে আল্লাহ বলেছেন একজন মানুষ যদি ভ্রমণ অথবা অসুস্থ থাকে তবে সে রোজা নাও রাখতে পারে। যেহেতু স্বামী একটা ট্যুরে আছে তাই রোজা না রাখার অপশন তার রয়েছে, কেউ তার দিকে আঙুল তুলতে পারে না। স্বামীর এই বেগতিক অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন তার চাচাতো ভাই মোহাম্মদ জায়েদ। স্বামীর সমালোচনাকারীদের কাঠমোল্লা আখ্যা দিয়ে জায়েদ জানিয়েছেন স্বামী ভ্রমণে থাকায় রোজা রাখতে পারছেন না, রমজানের পর সে এটা পালন করবে। সমালোচনা যদি করতেই হয় তবে পাকিস্তানি ক্রিকেটারদেরও করা উচিত, তাদের অনেকেই তো রোজা না রেখেই খেলেছে। ভারতীয় পেসারের পাশে শুধু ধর্মীয় ব্যক্তিত্ব কিংবা পরিবার নয়, ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকী। জানিয়েছেন দেশ সবার আগে। অন্যদিকে উত্তরপ্রদেশের মন্ত্রী দানিশ আজাদ আনসারি স্বামীর প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন গোটা দেশ ও মুসলিম সম্প্রদায় তার পাশে আছে। পার্থ বণিক, ৭১। চ্যাম্পিয়নরা ঝরাবে বারুদ, রণহুঙ্কারে কাঁপবে দেশ। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ রুদ্ধশ্বাসে দেখবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।